অনেক সময় লক্ষ্যগুলো অনেক কঠিন মনে হয়, পরিশ্রমটা আরও বেশি ভয়ানক মনে হয় পারবই না। কিন্তু বিন্দু বিন্দু মিলিয়া সিন্ধু, অর্থাৎ অল্প অল্প পরিশ্রম করতে 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 অর্থাৎ অল্প অল্প পরিশ্রম জুড়তে একটা বড় সফলতা কিন্তু পাওয়া যায়। জাস্ট তোমার কাছে সেটারই অপেক্ষা। মনে রাখো বন্ধু, এটা তোমার স্ট্রাগলের টাইম। এই টাইমটা পার হলেই তোমার একটা বেটার ফিউচার আসবে। মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু সায়েন্স দাদা। ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ফিজিক্সের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গ্যাসের গতীয় তত্ত্ব। এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো চিরকালের জন্য ইম্পর্টেন্ট সেগুলো নিয়েই কিন্তু আমাদের আলোচনা। দেখো, এই প্রশ্নগুলো আজ থেকে 10 বছর আগেও ফিজিক্স ইম্পর্টেন্ট ছিল, এখনও ইম্পর্টেন্ট রয়েছে, এমনকি আজ থেকে 10 বছর পরেও কিন্তু এগুলোর ইম্পর্টেন্ট থাকবে। তো সেই সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই যেগুলো পরীক্ষকদের কাছে অর্থাৎ এক্সামিনারদের কাছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো ফিজিক্সের মেইন প্রশ্ন, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা। দেখো, গ্যাসের গতীয় তত্ত্ব যেটা রয়েছে এর মধ্যে অনেকগুলো সাব টপিক রয়েছে। টোটাল মিলিয়ে কিন্তু আমি একটি ভিডিও তৈরি করলাম গ্যাসের গতীয় তত্ত্ব। তো এখানকার কোন প্রশ্নগুলো চিরকালের জন্য ইম্পর্টেন্ট চলো আমরা একটু দেখে নিই, এবং তার সঙ্গে সঙ্গে সুন্দর করে কিন্তু আমরা বুঝবো। আর একটা বিষয় তোমাকে বলি, তুমি যদি নিট বা জেইর প্রিপারেশন করে থাকো তাহলে অবশ্যই সায়েন্স দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমি কিন্তু জেই এবং নিটের পিআইকিউ এবং বিভিন্ন ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের প্রশ্ন সলভ করাচ্ছি, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর জীবনে একটা লক্ষ্য স্থির করো এবং সেই লক্ষ্যের জন্য যতটা পারো পরিশ্রম করো। দেখো, জীবনে জয় তোমার হবেই হবে। ওকে, সায়েন্সে তুমি একা নও, তোমার সাথে আমিও আছি। চলো আমরা একসাথে পড়ি, একসাথে আমাদের জীবন গড়ি। তার জন্য বলছি, চলো শুরু করছি। প্রথম প্রশ্ন 1 নম্বর, গ্যাসের গতীয় তত্ত্বের ভিত্তিতে আদর্শ গ্যাস কি? এটা কিন্তু 2 মার্কস কোশ্চেন সব। হ্যাঁ, পরপর দুটি সংঘর্ষের মধ্যে একটি গ্যাস অণু যে সরলরৈখিক দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? দেখো, প্রথমত গ্যাসের গতীয় তত্ত্বের ভিত্তিতে আদর্শ গ্যাস কি? তো আমরা বলবো আদর্শ গ্যাসের সংজ্ঞাতে যে গ্যাসের গতীয় তত্ত্বের ভিত্তিতে আদর্শ গ্যাস হলো এমন একটি গ্যাস যার অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই এবং অণুগুলির আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য হয়। আচ্ছা দেখো, আদর্শ গ্যাসের সঙ্গে আমরা কি জানতাম যে সমস্ত গ্যাস চার্লস এবং বয়েলের সূত্র মেনে চলে বা পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণ মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে। কিন্তু এখানে প্রশ্নটা একটু ভিন্ন, বলেছে গ্যাসের গতিতত্ত্বের ভিত্তিতে আদর্শ গ্যাস। গতিতত্ত্বের ভিত্তিতে বলা হচ্ছে, তার জন্য বলবো যে গ্যাসের গতিতত্ত্বের ভিত্তিতে আদর্শ গ্যাস হলো এমন একটি গ্যাস যার অণুগুলির মধ্যে কোনো রকম আকর্ষণ, মানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে তার অণুগুলির মধ্যে যে একটা আকর্ষণ বল কাজ করে কিনা, পরপর যে দুটো অণু আমরা চিন্তা করি তাদের মধ্যে কি বলতো, তাদের মধ্যে কোনো রকম আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করা হয় না। অর্থাৎ এখানে একটা অণু এখানে একটা অণু রয়েছে, তাদের মধ্যে যে ফোর্সটা সেরকম ফোর্স কিন্তু আমরা তুলনা করি না। আমরা ধরি যে এই বলটা নেই, অর্থাৎ এটা নগণ্য হিসেবে চিন্তা করা হয়, নেই বললেই চলে। অণুগুলির আয়তন পাত্রের তুলনায় নগণ্য হয়। আচ্ছা, তারপরে দেখো, এটা তো আছেই যে অণুগুলোর যে আয়তন, টোটাল আয়তন, যদি এরকম একটা বড় পাত্র নেই তার মধ্যে দেখা যাচ্ছে কোনো একটা কোণাতে অণুগুলো পড়ে আছে, মানে এতটা, অর্থাৎ বেশিরভাগ স্থানই ফাঁকা। তারপর দেখো বলেছে পরপর দুটি সংঘর্ষের মধ্যে একটি গ্যাস অণু যে সরলরৈখিক দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে, তাকে কিন্তু তার গড় মুক্ত পথ বলবো। অর্থাৎ তুমি যদি চিন্তা করো যে এই একটা অণু আছে, এই একটা অণু আছে, এই অণু দুটো কি হলো, পরস্পরের মধ্যে সংঘর্ষ করলো। অর্থাৎ যদি সংঘর্ষ ঘটার পরে হয়তো একটা অণু এইদিকে চলে গেল আর একটা অণু হয়তো এইদিকে চলে গেল, তাহলে এই যে মাঝের যে ডিস্টেন্সটা অর্থাৎ সরলরৈখিক দূরত্ব, একটা স্ট্রেট লাইন বরাবর যে দূরত্বটা যাচ্ছে তাকে কিন্তু তার বলবো যে গড় মুক্ত পথ। ওকে, নেক্সট 2 নম্বর, ব্রাউনীয় গতির বৈশিষ্ট্য লেখো। ব্রাউনীয় গতির বৈশিষ্ট্য হলো এটি একটি এলোমেলো গতি। অর্থাৎ আমরা বলতে পারি যে ব্রাউনীয় গতির ক্ষেত্রে পার্টিকুলার বলতে পারি যে কোনো দিকে এসে যাবে, এদিকে যাচ্ছে, আবার কোনটা হয়তো এদিকে চলে গেল, আবার কোনটা এদিকে চলে গেল, এদিকে চলে গেল, এদিকে চলে গেল, এদিকে চলে গেল, কোনো পার্টিকুলারই নাই, অর্থাৎ এলোমেলো গতি। এটি তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়, অর্থাৎ তাপমাত্রা যত বাড়াবে কিনা অণুগুলোর গতিও তত বৃদ্ধি পাবে। এটি মাধ্যমের সান্দ্রতা হ্রাসের সাথে বৃদ্ধি পায়। ওকে, হয়ে গেল। নেক্সট, কণার আকার ছোট হলে গতি বৃদ্ধি পায়, অর্থাৎ ছোট আকারের কণা সব থেকে বেশি গতিশীল হবে। এই তো আমাদের পড়া হয়ে গেল। নেক্সট 3 নম্বর বলেছে দেখো, কোনো গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি করে আমরা কত করলাম, 327 ডিগ্রি সেলসিয়াস করলাম, বা দেখো 300 ডিগ্রি বৃদ্ধি করা হলো। দেখাও যে উচ্চ তাপমাত্রায় গ্যাস অণুর আরএমএস গতিবেগ প্রাথমিক তাপমাত্রায় গতিবেগের √2 গুণ হবে। এই প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে দেখবে, যে WBCS প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু এই ধরনের প্রশ্ন পাবে। তো এখানে অনেক প্রিভিয়াস ইয়ারের প্রশ্নও রয়েছে। তো এটা কিন্তু একটা প্যাটার্ন বলতে দেখো, এখানে 27 ডিগ্রি বদলে 300, 400, 500, 10, 20 থাকবে। তো এই প্যাটার্নটা কিন্তু অবশ্যই ফলো করবে। তো আমাদের প্রশ্নতে বলা হচ্ছে দেখো যে √2 গুণ হবে। আচ্ছা দেখো, আরএমএস গতিবেগ বলতে কি বলা হচ্ছে, দেখো আরএমএস গতিবেগ সিআরএমএস যদি বলি, যে আমরা আরএমএস গতিবেগটা বললাম যে গ্যাসের যে গতিবেগ, আমরা নর্মালি ভেলোসিটিটাকে আমরা ভি ধরে চিন্তা করি, আর আলোর গতিবেগের সাথে সি, তাই না, ওই যে ভি আমরা বললাম যে
ইকস টু এমসি স্কোয়ারের ব্যাপারটা আমরা বলি। তো গ্যাসের ক্ষেত্রে আমরা বললাম যে আরএমএস গতিবেগ যেটা আছে সেটা হচ্ছে কি সিআরএমএস। এটা কি √3RT/m, যেখানে আর গ্যাস ধ্রুবক এবং টি হচ্ছে তাপমাত্রা, এম হচ্ছে মোলার ভর। প্রত্যেকটা এক্সপ্লেন করে যেতে লাগবে, হ্যাঁ, যে এটার মিনিংটা কি দাঁড়াচ্ছে। তো প্রাথমিক তাপমাত্রা T1 আমরা ধরলাম সেটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার 27 ডিগ্রি সেলসিয়াসকে যদি তুমি কেলভিন স্কেলে প্রকাশ করো তাহলে কি হবে, 27 প্লাস হবে কি 273, তাই না? আমরা কেলভিনে কি বলি যে 273 আমাদের যোগ করতে লাগে। তো 273 আমরা এক্ষেত্রে যোগ করলাম, আমাদের যোগ করলে কত আসবে দেখো 300 কে আসবে, ঠিক। তো 300 কে কিন্তু আমরা এখানে লিখে দিলাম। এবার দেখো চূড়ান্ত তাপমাত্রা অর্থাৎ অন্তিম তাপমাত্রা যেটা আছে সেটা হচ্ছে 327 ডিগ্রি সেলসিয়াস। তো 327 সাথে আমরা সিমিলার হয়েছে 273 যোগ করব, যোগ করলে আমাদের আসবে কত দেখো 600 কে কেলভিন। ওকে, কে বলতে কেলভিন। আচ্ছা, হয়ে গেল। এখানে সিআরএমএস বলতে কি √RT1/m এবং সিআরএমএস2 বলতে কি √3RT2। দেখো 3RT একটা 1 ছিল, একটা 3RT2/m আসছে আমাদের একই। তো এই দুটোর যে রেশিও বা অনুপাত বা ভাগফল সেটাই কিন্তু আমরা এখানে বের করবো। দেখো সিআরএমএস2 সিআরএমএস1। তো এটা কি আসছে দেখো, টোটালটা কাছাকাছি করে কেটে যাবে, শুধুমাত্র আমাদের T1 এবং T2 থাকবে, অর্থাৎ T2 √T2/T1 আমাদের থেকে যাচ্ছে, তাই না? তো এই পার্টটা আমাদের থেকে যাচ্ছে। তো এই পার্টটা মানে কি দেখো T1 এর একটা মান পেলাম, দেখো T2 এর একটা মান পেলাম, একটা 600 একটা 300, মানগুলো বসিয়ে দাও, 0 0 কেটে দাও, আর এদিকে 3 2 কাটো, শুধুমাত্র একটা √2 থাকবে, অর্থাৎ √2 গুণ, অথবা √2 গুণ, এটা কিন্তু আমাদের আসছে। আর প্রশ্নটা দেখে নাও, দেখো √2 গুণই কিন্তু এখানে বলছে, তাহলে একদম ক্লিয়ার কনসেপ্ট হয়ে গেল। এবার দেখো নেক্সট প্রশ্ন, কোন অবস্থায় বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে এবং শক্তি সমবন্টন নীতিটি লেখো। তো লিখবো দেখো নিম্নচাপ অর্থাৎ প্রেশার, দেখো বলেছে নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। দেখো নেক্সট বলছে যে শক্তি সমবন্টন নীতি, তাপীয় সাম্যাবস্থা প্রতিটি স্বাতন্ত্র্য মাত্রার জন্য গড় গতিশক্তি ½ kT, যেখানে কে হচ্ছে বোলসম্যান ধ্রুবক আর টি হচ্ছে তাপমাত্রা। নেক্সট চলে আসছে দেখো পরের প্রশ্ন 5 নম্বর, এক পরমাণুক একটি গ্যাসের ঘনত্ব স্থির থাকলে কোন উষ্ণতায় তার অণুগুলির আরএমএস দ্রুতি 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আরএমএস দ্রুতি তার 1/3 অংশ হয়। তো দেখো লিখবো সিআরএমএস √3RT/m আর সিআরএমএস1/CRMS2 √T1/T2। এটাকে আমরা কিন্তু করলাম এরকম। তো এটার মান দেওয়া আছে দেখো 1/3, যে প্রশ্নের মধ্যে দেখো 1/3 আছে, এটাই কষ্ট আমরা লিখবো যে √T2/373। তো 373টাকে যদি আমরা রুটের ফর্মেশনটাকে উঠিয়ে দিই তাহলে এই সাইডে চলে আসলে বর্গ হয়ে যাবে, বর্গ হয়ে গেলে আমাদের কী হবে দেখো এই 3টা স্কোয়ার হয়ে গেলে 9 হয়ে যাবে, হয়ে গেল। তো T2 এটার মান পেলাম দেখো 373/9, তো এটা ক্যালকুলেশন করলে আসবে দেখো 41.44K, অর্থাৎ আলটিমেটলি আমাদের এটা সেলসিয়াসে যদি আনি তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে দেখো চলে আসছে কত 231.56 সেলসিয়াস। নেক্সট চলে আসছে দেখো পরের, ওকে চলে আসছে দেখো নেক্সট প্রশ্নতে। দেখো পি বলছে 1/3 mNc/RMS²। এই সম্পর্ক থেকে দেখাও যে সকল প্রকার গ্যাসের ক্ষেত্রে একটি অণুর গড় গতিশক্তি একই। চলো আমরা দেখি যে P = 1/3 mNc² হয়। তো এর থেকে আমরা c² মানে কি বলতে পারি, যদি সিম্পলি ক্যালকুলেশন করি তাহলে আমরা c একটা নির্দিষ্ট মান পাবো। তো সেই c² এর মানটা আমরা কি পাচ্ছি দেখো 3p/mn। তো গড় গতিশক্তি আমরা ধরলাম যে ড্যাশ, এই গড় গতিশক্তিটা কি হবে ½ mc² এর সাথে সমান হবে। তো এই ½ mc² আমরা লিখতে পারি যে ½ ইন্টু দেখো c² এর মানটা যদি আমরা বসে তাহলে কি পাচ্ছি আমরা এখানে, এই যে উপরে যে c² আছে সেটা এখানে বসে দিলাম, দেখো 3p/mn। তো এটা কষ্ট লিখবো দেখো 3p/2n। ওকে, স্থির তাপমাত্রা ও চাপে p এবং n উভয় কিন্তু ধ্রুবক বা কনস্ট্যান্ট রয়েছে, সুতরাং সকল প্রকার গ্যাসের ক্ষেত্রে একটি অণুর গড় গতিশক্তি কিন্তু একই থাকছে। দেখো সকল প্রকার গ্যাসের ক্ষেত্রে একটি অণুর গড় গতিশক্তি যে কারণে একই থাকছে, হয়ে গেল। চলে আসছে দেখো নেক্সট প্রশ্ন, ব্রাউনীয় গতি কাকে বলে। তার পাশাপাশি বলছি যে ব্রাউনীয় কণাগুলির আরএমএস দ্রুতি কি আধানের নড়াচড়ার উপর নির্ভর করে। তখন আমরা লিখবো যে কোনো তরল বা গ্যাসের মধ্যে ভাসমান ক্ষুদ্র কণার এলোমেলো গতিকে ব্রাউনীয় গতি বলে। অর্থাৎ একটা তরল বা একটা গ্যাসের মধ্যে একটা কণা কি হচ্ছে এলোমেলোভাবে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, অর্থাৎ কোনো নির্দিষ্টতা নেই, এদিকে ওদিকে বিভিন্ন দিকে যেতে পারে। এই যে যাচ্ছে কণাটা, এই যে গতিটা, এটাকে তার ব্রাউনীয় গতি বলবো। ব্রাউনীয় কণাগুলির আরএমএস দ্রুতি আধানের নড়াচড়ার উপর নির্ভর করে না। নেক্সট 8 নম্বর, আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখাও যে গামা = 1 + 2/f, যেখানে f অণুর স্বাতন্ত্র্য সংখ্যা। একদম ইজি একটা প্রশ্ন আর ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আভ্যন্তরীণ শক্তি যেটা রয়েছে সেটা হচ্ছে U = লিখতে পারি f/2RT, যেখানে আর হচ্ছে গ্যাস ধ্রুবক, টি হচ্ছে তাপমাত্রা। স্থির চাপে আপেক্ষিক তাপ আমরা কি জানি যে সেটা আমরা সিপি ধরি, যে স্থির চাপে আপেক্ষিক তাপ সেটা সিপি। তো সিপি = DUTT প্লাস বলবো আর। তো এটাই কষ্ট আমরা লিখতে পারি দেখো ½ আর, দেখো উপরেই কিন্তু ইউ এর মানটা আমরা লিখলাম যে ½ RT। এবার কথা হচ্ছে
ডিউডিতে দেখো কিন্তু আর নেই, তো সিম্পল ডিফারেন্সিয়েট করলে কি হবে, দেখো এই যে ডিফারেন্সিয়েট যেটা করি তাহলে ডিফারেন্সিয়েট করলে কি আসলে আমাদের দেখো ডিউডিটি আসবে, তাই না? ডিউডিটি মানে কি হবে, দেখো আমরা লিখতে পারি কিরকম, যে হাফ অফ যেটা আছে সেটা তো লিখবই, আর লিখবো, আর এই টি এর ডিফারেন্সিয়েট করলে কি আসবে 1, তাহলে হাফ অফ আর হয়ে যাচ্ছে, বাস এটাই। তো ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেশন একদম ভালো করে কনসেপ্টগুলো ক্লিয়ার করে রাখবে, হ্যাঁ। তো আমরা এটা লিখলাম, প্লাস লিখলাম আমরা আর, হয়ে গেল। তো আমাদের এই টোটাল ক্যালকুলেশনটাকে আমরা সিম্পলিফিকেশন করে দেখো a + 2 হলো, ডিভাইড বাই লিখলাম 2r, ওকে। আচ্ছা, এরপরে আমরা দেখো এই যে মানটা আছে সেই মানটা জাস্ট পুট করে দিলাম। এক্ষেত্রে স্থির আয়তনের আপেক্ষিক তাপ যেটা আছে সিবি ইকুয়ালস টু লিখবো ডিউটিটি ইকুয়ালস টু f/2r। তো সুতরাং গামার মান পাচ্ছি আমরা কি, দেখো গামা আমরা জানি যে CP/CB, তো আমরা জাস্ট মানটা বসিয়ে দেবো, CP/CB ইকুয়ালস টু a + 2 ডিভাইড বাই f ইকুয়ালস টু লিখবো যে 1 + 2/f। সিম্পল ক্যালকুলেশন হয়ে গেল। চলে আসছে নেক্সট প্রশ্নে, 3 বা 5 নম্বরের যে প্রশ্নগুলো আমাদের ইম্পর্টেন্ট। দেখো প্রথমত একটা অঙ্ক দিলাম, অঙ্ক টাইপসে দেখো 2 মোল একটি আদর্শ গ্যাসের আয়তন V এবং চাপ P, 2V আয়তন সম্পন্ন একটি 1 মোল আদর্শ গ্যাসও একই চাপ P প্রদান করে। দ্বিতীয় গ্যাসের আণবিক ভর প্রথম গ্যাসের আণবিক ভরের 16 গুণ, গ্যাস দুটির RMS বেগের তুলনা করো। দেখো এই প্রশ্নটা কোনো স্কুলে না কোনো স্কুলের কিন্তু এসেছিল, সেখান থেকে কিন্তু তুলে দেওয়া, কিংবা এবিটিএতে বলতে দেখবা বিভিন্ন টাইপের যে পরীক্ষাগুলো রয়েছে কিনা WBCSE-তে, সেখানেও কিন্তু এই প্রশ্নটা দেখবে, এবং খুব বিখ্যাত একটা প্রশ্ন, বিভিন্ন স্কুলের স্যারেরা কিন্তু এই প্রশ্নটা করেন, তবে প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়, কিছু ক্ষেত্রে একটু প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়, আর কিছু ক্ষেত্রে কিন্তু অঙ্কের কন্ডিশন চেঞ্জ হয়, 2 মোলের বদলে অন্য কিছু থাকবে। তো এখানকার কিছু প্রশ্ন কিন্তু বিভিন্ন স্কুলের স্যারদের থেকেও নেওয়া, তো অবশ্যই খেয়াল করে পড়বে, হ্যাঁ। তো দেখো এক্ষেত্রে আমরা লিখবো যে প্রথম গ্যাসের জন্য N1 এর মান 2 মোল, V1 এর মান হচ্ছে V এবং P1 এর মান হচ্ছে P এবং M1 এর মান হচ্ছে M। দ্বিতীয় গ্যাসের জন্য N2 ইকুয়ালস টু 1 মোল, V2 ইকুয়ালস টু 2V এবং P2 ইকুয়ালস টু P এবং M2 ইকুয়ালস টু 16M। আমরা জানি যে PV ইকুয়ালস টু nRT, তো টি ইকুয়ালস টু আমরা কি জানি যে PV/NR, মানে জাস্ট সিম্পলিফিকেশন করো, এই যে টি এর মানটাকে কিন্তু আমরা এখানে রাখলাম আর বাকি পার্টটাকে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে PV/NR হয়ে গেল। তো CRMS মানে কি, CRMS বলতে √3 RT বাই আমাদের কি হয় M হয়, তো এই মানটা বসিয়ে দিলাম। তো প্রথম গ্যাসের CRMS বেগ C1 ইকুয়ালস টু লিখবো দেখো √3 RT1 বাই M1, এটার মান দেখো আমরা পেলাম √3 P1 V1 ডিভাইডেড বাই লিখবো যে M1, তো এখান থেকে পাচ্ছি দেখো √3 PV ডিভাইডেড বাই 2M। দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে দেখো দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে RMS বেগ যেটা আছে সেটা C2 ইকুয়ালস টু √3 RT 2 বাই M2 পেলাম, তো এটাই মানে আমরা পাচ্ছি দেখো 3 P1 P2 V2 ডিভাইড বাই লিখলাম দেখো N2 M2, তো এখান থেকে আমরা লিখতে পারি দেখো √6 PV ডিভাইড বাই 16M, তো এটা সমান লিখবো দেখো √3 PV ডিভাইড বাই 8M। তো C1 C2 ইকুয়ালস টু C1 বাই C2 আমরা যদি বের করি তাহলে আমরা কি পাচ্ছি, দুটোকে রেশিও করতে হবে, অর্থাৎ √3 PV বাই কি পেলাম দেখো 2M। আর এই যে একটা পার্ট পেলাম দেখো এখানে কিছুই না, একদম সিম্পলভাবে চিন্তা করো, এখানে C1 এর মান পেয়েছি আর এর আগে দেখো C2 এর মান পেয়েছি, এই দুটোকে জাস্ট রেশিও আকারে লিখে দিলাম। তো লিখে দিলে পরে দেখো √8M, বাকি M PV PV সব কেটে যাবে, শুধুমাত্র √8/2 থাকবে, কাটাকাটি করলে দেখো √4 থাকবে, আর √4 মানে হচ্ছে 2, অর্থাৎ C1 ইকুয়ালস টু লিখবো 2C। একটা বিখ্যাত প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেল। চলে আসছে দেখো নেক্সট প্রশ্নে, গ্যাসের গতীয় তত্ত্বের মূল অঙ্গীকারগুলি লেখো। গ্যাস অসংখ্য ক্ষুদ্র কণার সমবায়ে গঠিত, আমরা জানি তাই না, অসংখ্য ক্ষুদ্র কণা নিয়েই কিন্তু একটা গ্যাসের, অর্থাৎ ক্ষুদ্র অণু নিয়েই কিন্তু একটা গ্যাসের একটা পাত্র যদি তুমি চিন্তা করো, সেই পাত্রের মধ্যে কি হয়, অসংখ্য গ্যাসের অণুগুলো কিন্তু থাকে, আর সেই গ্যাসের অণুগুলোর কিন্তু যে ভর সেটা কিন্তু একদম নগণ্য তুলনা করা হয়, একদম খুবই সামান্য তুলনা হয়, টোটাল পাত্রের তুলনায় সেটার কি হয়, আয়তনও আমরা বলি যে খুবই কম। তো বলছে যে এই অণুগুলো কিন্তু সর্বদা গতিশীল, এলোমেলোভাবে এদিক ওদিকে কিন্তু ছোটাছুটি করে এবং পাত্রের দেওয়ালে কিন্তু লম্বভাবে একটা ধাক্কা দিতে থাকে। তো আমরা লিখবো দেখো অণুগুলি এলোমেলোভাবে সব দিকে গতিশীল, অণুগুলির মধ্যে সংঘর্ষ এবং পাত্রের দেওয়ালের সঙ্গে সংঘর্ষ স্থিতিস্থাপক হয়, অণুগুলির আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য হয়, অণুগুলির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, গ্যাসের অণুগুলির গড় গতি শক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক হয়। বাস কমপ্লিট হয়ে গেল। চলে আসছে দেখো নেক্সট প্রশ্ন, গ্যাসের তত্ত্ব থেকে আদর্শ গ্যাসের চাপের রাশিমালা নির্ণয় করো। তো লিখবো দেখো একটা ঘনকাকার পাত্রে N সংখ্যক অণু আছে ধরা যাক, আমি ধরে নিলাম প্রতিটি অণুর ভর ছোট হাতের M এবং গড় বর্গবেগ c² ধরলাম। একটি অণু দেওয়ালের সঙ্গে সংঘর্ষের ফলে বেগের পরিবর্তন ধরে নিলাম যে 2 mvx, x অক্ষ বরাবর। দেখো এখানে আমরা দুটো অ্যাক্সিস চিন্তা করতে পারি, ধরে নিলাম যে এই অ্যাক্সিস বরাবর যেটা যাচ্ছে সেই দিকে ধরলাম এটা হচ্ছে x অ্যাক্সিস, এইদিকে ধরে নিলাম যে এই x অক্ষ বরাবর তার বেগটা হচ্ছে v। ওকে, প্রতি সেকেন্ডের সংঘর্ষের সঙ্গে সংখ্যা, অর্থাৎ প্রতি সেকেন্ডে একটা সংঘর্ষ তো হচ্ছে না, কতগুলো ধাক্কা খাচ্ছে, সেই ধাক্কাটা ধরলাম যে vx/12। তো এই হচ্ছে পাত্রের বাহুর দৈর্ঘ্য, দেওয়ালের উপর বল যেটা আছে সেটা F ইকুয়ালস লিখতে পারি mvx² ডিভাইডেড বাই L, আমরা লিখে নিলাম। তো মোট বল F যেটা আছে সেটা কি Nmc² বাই 3L লিখলাম।
আচ্ছা, এবার এই চাপটা মানে কি, এই চাপ মানে হচ্ছে এফ এল স্কোয়ার, এফ বাই এল স্কোয়ার, এফ বাই এল স্কোয়ার। এবার এফ এর জায়গায় এফ এর মান, এল এর জায়গায় এল এর মান বসালে আমরা কি পাচ্ছি দেখো, এফ এর মানটা কি পেলাম, উপরে পেলাম দেখো এন এম সি স্কোয়ার বাই 3 এল। তো এই মানটা বসিয়ে দিলাম, তাহলে আমাদের এখানে একটা এল ছিল আর নিচে এখানে এল স্কোয়ার আছে, তাহলে এল কিউব হয়ে গেল। তাহলে 1/3 এন এম সি স্কোয়ার পেয়ে গেলাম, অর্থাৎ এন অণুর ঘনত্ব পেয়ে গেলাম। দেখো এত একটা থিওরাম, এই থিওরামটা কত ইজিভাবে কিন্তু আমরা রিপ্রেজেন্টেশন এখানে করে ফেললাম। তো ফিজিক্সে অবশ্যই ইজিভাবে রিপ্রেজেন্টেশনটাই করার চেষ্টা করবে, দেখবে সব কিছু সম্ভব হবে। যখন দেখো নেক্সট প্রশ্ন 4 নাম্বার, যখন 1 গ্রাম H2 মানে হাইড্রোজেন এবং 1 গ্রাম হিলিয়াম মেশানো হয় গ্যাস মিশ্রণের, তখন গামার মানে প্রথম ক্ষেত্রে গামার মানটা কি, অর্থাৎ সিপি, গামা বলতে সিপি বাই সিবি, এবং বলছে যে সিবি অর্থাৎ সিপি যেটা আছে, যে পরবর্তীকালে বি নাম্বার কন্ডিশনে বলছে যে সিপি অর্থাৎ স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ যেটা সিপি, সেটার মান নির্ণয় করতে হবে। তো দেখো হিলিয়াম এবং হাইড্রোজেনের ক্ষেত্রে যদি চিন্তা করি, দেখো হাইড্রোজেনের মোল সংখ্যা আমরা জানি যে এন কি হয়, যে সেটাকে 1/2, এবং হিলিয়ামের মোল সংখ্যা আমরা N2 ধরতে পারি 1/4, তাই না? তো মিশ্রণের মোট মোল সংখ্যা আমরা যদি ধরি, তাহলে টোটালটা যোগ করতে হবে, অর্থাৎ N2 প্লাস N2, অর্থাৎ দুটোকে যোগ করতে হবে N1 প্লাস N2। দেখো প্রথমটা আমরা চিন্তা করতে পারি কীরকম, N1 প্লাস N2 যোগ করলাম, তাহলে এই দেখো 1/2 এবং 1/4, এটাকে যোগ করলে আমাদের 3/4 আসলো। আচ্ছা, এবার হাইড্রোজেনের স্বাতন্ত্র্য মাত্রা F1 আমরা কি জানি যে 5, এবং হিলিয়ামের স্বাতন্ত্র্য মাত্রা F2, এটার মাত্রা কি হয়, এটা হয় 3। তো মিশ্রণের গড় স্বাতন্ত্র্য মাত্রা কি হবে, দেখো N1 F1 প্লাস N2 F2, এই ফর্মুলাতে আমরা যদি বসাই এবং ডিভাইড বাই N করতে হবে, তো টোটালটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে 4। অবশ্যই ক্যালকুলেশন করবে, হ্যাঁ। তো গামা ইকুয়ালস টু কি আসছে দেখো 1 + 2/f, তো এটা করলে দেখো 1 + 2/4 আসবে, ইকুয়ালস টু 3/2 আসবে। তো সিপি ইকুয়ালস টু r × f + 2 ডিভাইড বাই 2, তো r × 6 ডিভাইড বাই 2 কাটাকাটি করলে দেখো 3r আসছে। তো ক্যালকুলেশনে অনেক সময় কিছু কিছু ক্যালকুলেশন হয়তো আমার আরও থাকতে পারে, ভুলটুল হতে পারে। তো আমরা সবাই ছাত্র, তুমিও ছাত্র, আমিও ছাত্র, তাই কি না? তো সায়েন্সে তো এটা ভুল সামান্য গ্রহণযোগ্য না, তো এই ভুলের উপর ডিপেন্ড করে তো নেক্সট একটা নতুন একটা জেনারেশন আসবে, তাই না? তো অবশ্যই কোনো ক্যালকুলেশন যদি একটু গোলযোগ হয় অবশ্যই বলবে, এবং তোমরা কিন্তু অবশ্যই ক্যালকুলেশন করবে, ওকে? ক্যালকুলেশন করে 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 কিন্তু করতে থাকবে, ওকে? চলে আসছে দেখো নেক্সট প্রশ্ন 5 নাম্বার, গ্যাসের গতিতত্ত্ব থেকে প্রমাণ করো যে গ্যাসের চাপ P = 3E ডিভাইড বাই 3V, যেখানে V = 1 মোল গ্যাসের আয়তন এবং E হচ্ছে কি গ্যাসের গতিশক্তি। দেখো আমরা লিখবো যে গ্যাসের গতিতত্ত্ব অনুসারে গ্যাসের চাপ P = 1/3 mc², যেখানে m একটি অণুর ভর এবং n হচ্ছে প্রতি একক আয়তনে অণুর সংখ্যা। তো c² = গড় বর্গবেগ। তো ধরা যাক v আয়তনে গ্যাসের অণুর সংখ্যা n, তাহলে পরে n = N বাই স্মল v। তো প্রতিটি অণুর গতিশক্তি E' লিখতে পারি ½ mc²। মোট গতিশক্তি যেটা আছে E = Ne' লিখতে পারি যে ½ n mc², তাই না? এখন আমরা বলতে পারি যে P = 1/3 n mc² = 1/3 n বাই v × mc² লিখতে পারি 2/3 ইন্টু লিখবো যে দেখো এখানে আমরা কি করলাম, উপরে একটা 2 নিলাম আর নিচে একটা 2 নিলাম। কেন? দেখো এই যে সিস্টেম বা এই সিস্টেম আনার জন্য, দেখছো তো, এই দেখো ই আনার জন্য উপর নিচে আমরা একটা 2 করে নিলাম, ওকে? এই দেখো এই 2 যদি না লিখে তাও হবে, কিন্তু এই সিস্টেম আনার জন্য। তো যখন এটা লিখলাম তাহলে দেখো NMC² এই যে পার্টের সাথে ইকুয়াল হয়ে গেল আমাদের, ডিভাইড বাই ভি আছে। তো এই পার্টটাকে আমরা কি লিখবো, দেখো এই পার্ট, অর্থাৎ ½ NMC² মানে তো ই, তাই কি না? দেখো ই, তো এই পার্টটা আমরা ই লিখে দিলাম, অর্থাৎ 2E/3V। বাস আমাদের কিন্তু হয়ে গেল প্রমাণ, তাই না? ওকে, আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট হলো। অন্যান্য সব চ্যাপ্টারই প্রায় আপলোড করা হয়ে গেছে। অবশ্যই সেই চ্যাপ্টারগুলো দেখো, আর খুব সুন্দর একটা জীবনের লক্ষ্য রাখবে, কখনো হতাশ হবে না, সবসময় পজিটিভ থিঙ্কিং করো এবং তার জন্য পরিশ্রম করো। দেখবে তোমার লক্ষ্যে তুমি পৌঁছাবেই, তুমি একটা ভালো লক্ষ্যে পৌঁছাও, এটাই চাইবো। আর মন দিয়ে পড়াশোনা করো, আর সবথেকে গুরুত্বপূর্ণ ফিজিক্সটা কনসেপচুয়াল পড়ো, দেখবে ফিজিক্সে খুব ভালো একটা জায়গায় তুমি পৌঁছাতে পারবে। সায়েন্স জায়গাতে নতুন হলে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা তুমি তোমার বন্ধু বান্ধব সবার মধ্যে যদি পারো শেয়ার করে দিও। চলো আমরা সবাই মিলে একটা নতুন কিছু করার চেষ্টা করি। খুব ভালো থেকো।